সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস ব্রাউজড বাই সোয়ান ফোম। দিনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আমরা তুলে ধরি আমাদের এই আয়োজনে। আজও ব্যতিক্রম থাকছে না, সাথে থাকছি আমি সাবিহা নিগার দৃষ্টি। হাসিনা আমলে পুলিশকে যেভাবে রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে তার একটি চিত্র উঠে এসেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় জাজ বন্দী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বয়ানে। জবানবন্দিতে তিনি বলেছেন, 2018 সালের রাতের ভোটের পরামর্শ আসে তৎকালীন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারির কাছ থেকে। গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা কিভাবে ক্ষমতার অপব্যবহার করে বেয়ারা হয়ে ওঠেন তাও বলেছেন আইজিপি মামুন। মাসুদুর রহমানের রিপোর্ট। দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বে থাকা বাহিনী পুলিশকে যতভাবে হীনস্বার্থে ব্যবহার করা যায় শেখ হাসিনা তার সবটাই করেছেন। যে বাহিনীর সদস্যদের হওয়ার কথা সৎ, দায়িত্বশীল ও জনগণের বন্ধু, তাদের অনেকেই হয়ে ওঠেন মানবাধিকার ও গণতন্ত্রের হন্তারক। গেল 1.5 দশকে স্বজনপ্রীতি, এলাকা কোটা আর অনিয়মের ঘুণপোকা কিভাবে পুলিশকে কুঁড়ে খেয়েছে তার কিছুটা উঠে এসেছে বাহিনীটির সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে। তিনি বলেছেন, 2014 সালের পর থেকে মূলত পুলিশের রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জ কেন্দ্রিক বিভিন্ন বলয় গড়ে ওঠে। অনেক পুলিশ কর্মকর্তাই আইন কানুনের তোয়াক্কা না করে হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিল। 2018 সালের পর পুলিশে আরও বাড়ে রাজনৈতিক হস্তক্ষেপ। প্রভাবশালী কর্মকর্তারা সিনিয়রদের নির্দেশ মানতেন না, জবানবন্দিতে উল্লেখ করেন আইজিপি মামুন। নিজেদের ইচ্ছে মতো চলতেন তারা। আবার গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যেও ছিল স্বার্থের দ্বন্দ্ব, যা বাহিনীতে একরকম ওপেন সিক্রেটই ছিল। এসব দ্বন্দ্ব মীমাংসায় আইজিপি হিসেবে কপাল খোলে মামুনের। তাকে 2 দফায় 22 মাস আইজিপির দায়িত্বে রাখা হয়। জবানবন্দিতে এমন কথাই বলেছেন তিনি। জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি 2018 সালের কুখ্যাত রাতের ভোটের পরিকল্পনাকারী। ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখার পরামর্শ আসে জাবেদ পাটোয়ারির কাছ থেকে। তিনি শেখ হাসিনাকে বলেন, প্রশাসন ও দলীয় কর্মীদের ব্যবহার করে রাতেই ভোটের বাক্স ভরে রাখতে। আইজিপি মামুনের এই জবানবন্দির ফলে এই প্রথম 2018-এর বিতর্কিত নির্বাচনের প্রক্রিয়া নথিবদ্ধ হলো আইনি পরিসরে। সাবেক এই আইজিপি ও সাবেক এই র্যাবের মহাপরিচালক বলেছেন, গুম, নির্যাতন, ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নির্দেশনা দিতেন সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকীও। বলেছেন, র্যাব যদিও পুলিশের আইজির অধীনে ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই চেইন অব কমান্ড মানা হতো না এবং র্যাবের প্রধানগণ আইজিপিকে উপেক্ষা করেই কিছু কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে কাজ করতেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে বদলে যাচ্ছে 39টি আসনের সীমানা। সবচেয়ে বেশি কাটছাট হচ্ছে ঢাকায়। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, জনসংখ্যা ও গড় ভোটারের ভিত্তিতে গাজীপুরে বাড়বে 1টি আসন, বাগেরহাটে কমবে 1টি। অভিযোগ আপত্তি নিষ্পত্তি করে 10 আগস্ট চূড়ান্ত আসন বিন্যাস প্রকাশ করবে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এ মাসের মাঝামাঝি 9 সদস্যের একটি বিশেষায়িত কারিগরি কমিটি করেছিল নির্বাচন কমিশন। 2 সপ্তাহের কর্মযজ্ঞ শেষে প্রতিবেদন জমা দিয়েছে কমিটির সদস্যরা। ব্রিফিংয়ে ইসি জানায়, 42টি আসনের সীমানা পুনর্নির্ধারণে সুপারিশ পেয়েছেন তারা। সব দিক বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 39টি সীমানা পরিবর্তনের। বিদ্যমান যে সীমানা পুনর্নির্ধারণ আইন 2021, সেই 21-এর 6 ধারায় বলা হয়েছে, সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি, এই 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণ করতে হবে। কমিশন বলছে, জনসংখ্যা ও গড় ভোটারের ভিত্তিতে গাজীপুরে বাড়বে 1টি আসন, বাগেরহাটে কমবে 1টি। যে আসনগুলোর সীমানা পরিবর্তনের আবেদন পড়েনি বহাল থাকবে সেগুলোর আগের সীমানা। বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালিসিস করে
তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে। এই নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী আসন নিয়ে অভিযোগ আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত আসন বিন্যাস আগামী 10 আগস্ট প্রকাশ করবে কমিশন। 10ই আগস্ট পর্যন্ত কি বলে যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো কি বলে যে সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে, সেই আপত্তিগুলো আমাদের যেই ডিলিমিটেশন আইন 2021-এর 6-এর 3 এবং 4 উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। এদিকে সিএসির সাথে প্রবাসী ভোটাধিকার নিয়ে বৈঠক করেছে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। প্রতি 2 সপ্তাহে প্রবাসী ভোটাধিকার আপডেট নিয়ে অনলাইনে ব্রিফিং এবং নির্বাচন নিয়ে মিথ্যা ও এআই খবর প্রচারে বন্ধের দাবি তাদের। তারা যেন প্রবাসীদের ভোটাধিকার যে নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। দফায় দফায় আলোচনার পর বিভিন্ন ইস্যুতে অনৈক্য নিয়েই কাল শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় দফার সংলাপ। শেষ মুহূর্তে জুলাই সনদের আইনি ভিত্তি চায় রাজনৈতিক দলগুলো। তাদের দাবি, বাস্তবায়নযোগ্য হতে হবে জুলাই সনদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আসন্ন নির্বাচনে মোট আসনে 5% নারীদের মনোনয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি। রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের জন্য সরকার গঠন করে ঐকমত্য কমিশন। লক্ষ্য একটি সনদে পৌঁছানো। দীর্ঘ 22 দিন ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে ঐকমত্য কমিশন, যেখানে অংশ নেয় 30টি দল ও জোট। কাল শেষ হচ্ছে এই আলোচনা। শেষ মুহূর্তে প্রশ্ন উঠেছে, এই সনদের আইনি ভিত্তি কি হবে? এ বিষয়ে আলোচনার বিরতিতে কথা বলে এনসিপি এবং জামায়াতের প্রতিনিধিরা। এনসিপির দাবি, জুলাই সনদ হতে হবে বাস্তবায়নযোগ্য, দিতে হবে এর আইনি ভিত্তি। এছাড়া 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র চায় দলটি। সরকার যদি 36 জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা ঘোষণা করব। জামাত এবং অন্যান্য দলগুলো চায় জুলাই সনদের আইনি ভিত্তি। আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম? তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। কারণ এই খসড়াটির মাধ্যমে কখনোই জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, এই আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখানে প্রতিফলিত হয় নাই। আমরা বোধ করছি যে এই জুলাই সনদে কার্যকর করবার বাস্তবতাটাও স্বাক্ষরের দিন থেকে তৈরি হতে হবে এবং সেইটাকে একটা আইনি বাধ্যবাধকতা দিতে হবে। বৃহস্পতিবার শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের 2য় দফার আলোচনা। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে, এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে সংকটে পড়বে গণতন্ত্র উত্তরণের পথ। এতে ফিরে আসতে পারে ফ্যাসিবাদ ও চরমপন্থা। 24 জুলাই অভ্যুত্থান স্মরণে আশুলিয়ায় বিএনপির সমাবেশ। অনুষ্ঠানের শুরুতে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। আলোচনায় উঠে আসে উত্তাল জুলাইয়ে আশুলিয়ায় বিপ্লবীদের ত্যাগ ও বীরত্ব গাথা। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে মানুষ রাজপথে নেমেছিল। বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাভার, আশুলিয়া কিংবা অন্য কোনো সুবিধাজনক এলাকায় শ্রমজীবী কর্মজীবী মানুষের আত্মত্যাগের সম্মানে একটি বিশেষ স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে। জুলাইয়ের নারকীয়তাকে কারবালার সাথে তুলনা করে তিনি বলেন, গুটি কয়েক লোককে ক্ষমতায় বসাতে মানুষ জীবন দেয়নি। প্রশ্ন করেন, অন্তর্বর্তী সরকারে এই শ্রমজীবীদের অবস্থান কোথায়?
একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আর ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। আজকে দীর্ঘ 15 বছর এই হাসিনার ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপরে স্টিম রোলার চালিয়েছে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। অন্তর্বর্তী সরকার কোন পদ্ধতিতে ক্ষমতা ছাড়বে তা এখন স্পষ্ট করা জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মনে করেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলেই কমে আসবে সারা দেশের নৈরাজ্য। রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেসি ডায়াসের আয়োজনে গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনার। আলোচনায় উঠে আসে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রসঙ্গ। এতে ছোট দলের অংশগ্রহণ, ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মতামত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা। যিনি নিজের সংস্কার করতে না পারেন, যিনি নিজের জীবন যাপনের মধ্যে সংস্কার করতে না পারেন, নিজের সরকারের মধ্যে সংস্কার করতে না পারেন, তার মুখে তো সংস্কার শব্দটাই মানায় না। সংখ্যানুপাতিক নির্বাচনের এই রিসার্চ কোন দেশে কি হলো, আমার কাছে বিং আ পলিটিশিয়ান এটা একদমই ম্যাটেরিয়াল, বিকজ এটা এই সরকারের চিন্তা করার জায়গাই না। বক্তারা বলেন, সংস্কারের নামে সরকার দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চায়। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক আস্থা ও অর্থনৈতিক স্থিতিশীলতা অনিশ্চিত। এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে, অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য আছে যেটা বিএনপির প্রতি খুবই নেগেটিভ অ্যাটিটিউড তার আছে, সেটা প্রকাশ করে। তো এরকম একটা সরকার যেটা নিরপেক্ষ না, যা নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই সরকারটা আসলে কেন আর লম্বা সময় থাকবেন? ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন নির্বাচনের তারিখ ঘোষণা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করেন বিএনপি নেতা আব্দুল মঈন খান। এই যে বিভিন্ন পরিস্থিতি আজকে সৃষ্টি হচ্ছে, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে। এবং মানুষ। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের 2জন ছাত্র উপদেষ্টা রয়েছে, তাদের নিয়ে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হচ্ছে। বিকেলে নরসিংদীতে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এইসব বলেন তিনি। নাহিদ বলেন, দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। এর আগে পদযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। দুপুরের পর জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সাথে দেখা করেন নেতাকর্মীরা। এনসিপির কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই অন্তর্বর্তী সরকারে আমাদের 2জন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই 2জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সংসদে নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই 2জন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়। এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোমের সময় হলো একটা বিরতির, ফিরে আসছে একটু পর। ফিরে এলাম এটিআই টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোম নিয়ে। দুর্নীতি ও রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে 7 দিনের রিমান্ডে নিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ এই আদেশ দেন। গেল 19 অগাস্ট শাহবাগ থানায় মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম।
আবেদনে খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে জালিয়াতির অভিযোগ করেন তিনি। দাবি করেন বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে সংক্ষিপ্ত আদেশ পরিবর্তন করে 2012 সালের 16 সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রংপুরে আবু সাইদ হত্যা মামলায় 6 আগস্ট অভিযোগ গঠনের আদেশ দেবেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে এই দিন ঠিক করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। আজ দ্বিতীয় দিনের মতো শুনানি করে আসামি পক্ষ। এর আগে শুনানিতে সব আসামির বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ 4 জনের নির্দেশে হত্যা করা হয় আবু সাইদকে, তাই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার হবে সঠিক সিদ্ধান্তে। গেল 22 জুলাই বেরোবির সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গেল বছর 16 জুলাই রংপুরের পার্ক মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। ডিফেন্সের পক্ষে কোনো বক্তব্য উপস্থাপন করতে পারে নাই বলে আমাদের কাছে মনে হয়েছে। এই বিষয়টাই আমরা ট্রাইব্যুনালে তুলে ধরেছি এবং আমাদের বক্তব্য শেষ করেছি। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আগামী 6 তারিখ চার্জ গঠনের দিন অনারেবল ট্রাইব্যুনাল ধার্য করেছেন 6 আগস্ট, এবং সেই দিন চার্জ গঠিত হবে। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার মামলায় গ্রেফতার 5 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1-এর বিচারক এই আদেশ দেন। এর আগে যৌথ অভিযানে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত রোববার ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে গঙ্গাচড়ার হিন্দুপাড়ায় বাড়িঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ক্ষতিগ্রস্তরা জানান, অতর্কিতভাবেই একদল মানুষ তাদের বাড়িতে হামলা চালায়, কিন্তু কাউকেই চেনেননি তারা। এরপরই জড়িতদের ধরতে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে এই যে হামলা ভাঙচুর এবং লুটপাটের ঘটনা সংঘটিত করেছে, এই দায় থানা পুলিশ কিংবা জেলা প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। আমরা অবিলম্বে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি করছি। নীলফামারী জেলাধীন আপনার হচ্ছে কিশোরগঞ্জ এবং ওই এলাকা থেকে এসে এই যে অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা জেলা পুলিশ এবং যৌথ বাহিনী এবং আমাদের জেলা প্রশাসন থেকে যথাযথ এইটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে এবং পর্যায়ক্রমে আমরা যে আরও যে এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। 5 আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, রাজধানীতে বিশেষ অভিযান চালাচ্ছে ডিএমপি, পুরো বাংলাদেশ নয়। এদিকে 24 ঘন্টায় সাঁড়াশি অভিযানে রাজধানী থেকে 186 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান জানান, গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার 5 জনের মধ্যে রিয়াদের বাসায় অভিযান চালিয়ে 2,25 লাখ টাকার চেক জব্দ করা হয়েছে। এই ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে। বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025-এর খসড়ার ওপর মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, নিম্ন আদালতগুলোতে সরকারি উকিল হয়েও অনেকেই টাকা খেয়ে বিরোধী হয়ে উঠে কাজ করছে। তবে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025-এর মাধ্যমে তা দূর হবে। এ সময় বলেন, তত্ত্বাবধায়ক সরকার আইন করলেও পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে, তাই আইন চূড়ান্তের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। বলেন, রাষ্ট্র মেরামতের সুযোগ যদি হাতছাড়া হয়, আগামী কয়েক দশকে এই সুযোগ আর আসবে না। চুক্তিভিত্তিক নিয়োগ বা একটা পলিটিক্যাল পার্টির কিছুটা কন্ট্রোল লাগে। আমাদের মতো দেশে চট করে আমি বলবো পলিটিক্যাল পার্টির, রুলিং পলিটিক্যাল পার্টির কন্ট্রাক্ট সম্পূর্ণ জিরো করে দিব আর এই রুলিং পলিটিক্যাল পার্টি এসে আইনটা গ্রহণ করবে, এটা একটু অবাস্তব। তো আমরা যদি ইনক্রিমেন্টাল রিফর্ম করি ধাপে ধাপে, সেটা ভালো হয়। এই জন্য প্রথমে আমি চাচ্ছি শুরুটা হোক।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংক হিসাবে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের নোটিশ পেয়ে মুন্নি সাহা হাজির হন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে দুপুর 12টার দিকে বেরিয়ে আসেন তিনি। তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। জানুয়ারিতে মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের 950 কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অপরাধে নাবিল গ্রুপের কর্ণধার আমিনুল ইসলাম সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক মহাপরিচালক সংবাদ সম্মেলনে জানান, ইসলামী ব্যাংক গুলশান সার্কেল 1 শাখা থেকে এই অর্থ তুলে নেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন আমিনুল ইসলামের স্ত্রী ইশরাত জাহান, এস আলমের মালিক সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন সহ আরও কয়েকজন। মামলার এজাহারে বলা হয়, ভুয়া রেকর্ডপত্র তৈরি করে ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় এই টাকা তুলে নেওয়া হয়েছে। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলাম ওরফে স্বপনের সম্পর্কীয় মামা এবং তার কর্মচারী, এই কর্মচারীদের নামে মার্কেট মাস্টার অ্যানালাইজার নামেও ভুয়া প্রতিষ্ঠান খুলে এবং এই প্রতিষ্ঠানের অনুকূলে ক্রয় বিক্রয় দেখিয়ে 950 কোটি টাকা ঋণ ব্যাংক থেকে অনুমোদন করিয়ে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়েছে। এটি টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোমে। সময় হলো আরও একটা ছোট্ট বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে।